বিশ্বাস মেলে অনেক কিছু, তর্কে বহুদূর, যুক্তির আলোতে জীবনের ভালোতে নতুন প্রজন্ম তুলবে সুর। আমাদের মূল মন্ত্র চাই সবকিছুতেই গণতন্ত্র, তর্কে বিতর্কে আমাদের মূল মন্ত্র চাই সবকিছুতেই গণতন্ত্র। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা বিএসবি ক্যামব্রিয়ান ইউথ পার্লামেন্টের আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়েছে এই সংসদ মনে করে এই প্রজন্ম বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়। আজকে এই ছায়া সংসদে সরকারি দল হিসাবে যে দল বক্তব্য প্রদান করবে সেই দলটি হচ্ছে ক্যামব্রিয়ান কলেজ ঢাকা, এবং বিরোধী দল হিসাবে যে দল বক্তব্য প্রদান করবে সেই দলটি হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হই আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত সংসদ সদস্যদের সাথে। সরকারি দল হিসাবে ক্যামব্রিয়ান কলেজের যে সাংসদরা আমাদের সাথে উপস্থিত রয়েছেন তারা হচ্ছেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী চয়ন ইসলাম, মাননীয় মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শাহিদ হাসান সৌরভ, সেই সাথে রয়েছেন মাননীয় সংসদ সদস্য মাসহেদ হাসান। বিরোধী দল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে সংসদ সদস্যরা আজকে এখানে বক্তব্য উপস্থাপন করবেন তারা হচ্ছেন বিরোধী দলীয় নেতা বাবরি ইসলাম তুহিন, বিরোধী দলীয় উপনেতা শামসুন নাহার ইভা, এবং সেই সাথে বিরোধী দলের সংসদ সদস্য হিসাবে বক্তব্য প্রদান করবেন লুবনা হক। আমাদের আজকের আসরে যে তিনজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন তারা হচ্ছেন বন্দনা রায় চৌধুরী, সহকারী অধ্যাপক, ঢাকা মহানগর মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ; ডক্টর এস এম মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও সিনিয়র প্রজেক্ট এক্সপার্ট, সিডিএমপি ইউএনডিপি; ডক্টর মাহফুজুল হক, অধ্যাপক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ ও বাচনভঙ্গি 5, তথ্য ও তথ্য প্রদান 5, যুক্তির প্রয়োগ 5 এবং যুক্তি প্রয়োগ ও পয়েন্ট মোকাবেলা 5। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করার জন্য আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে তার বক্তব্য প্রদান করার উদ্দেশ্যে আমাদের সাথে আজকে সমবেত হয়েছেন বাংলাদেশের নবম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ মাননীয় সংসদ সদস্য জনাব জুনাইদ আহমেদ পলক। প্রতিযোগিতায় প্রত্যেক বক্তা তার অন্য দিকের বক্তারা বক্তব্য প্রদানের সময় 2টি পয়েন্টের বেশি কোনো পয়েন্ট উত্থাপন করতে পারবে না, তবে প্রথম এবং শেষ মিনিটে কোনো রকম পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ ইনফরমেশন অথবা পয়েন্ট অফ প্রিভিলেজ সহ কোনো রকম পয়েন্ট তারা উত্থাপন করতে পারবে না। আমরা শুরু করব আমাদের আজকের এই ছায়া সংসদ। আমি প্রথমে আহ্বান করছি এই ছায়া সংসদের যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত হবে সেই বিষয়ে উত্থাপন করার জন্য এই প্রজন্ম বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়, মাননীয় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী চয়ন ইসলামকে আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে প্রস্তাব উত্থাপনের সুযোগ দানের জন্য। আপনার অনুমতিক্রমে আমি এই মহান সংসদে আমার প্রস্তাবটি উত্থাপন করছি। প্রস্তাবটি হলো, এই সংসদ মনে করে যে এই প্রজন্ম বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়। মাননীয় স্পিকার, শুরুতেই আমি প্রস্তাবের মূল অংশগুলো সংজ্ঞান করছি। প্রথমেই প্রজন্ম। বাংলা একাডেমির অভিধান অনুযায়ী প্রজন্ম শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে সমকালীন মানুষ। সে অর্থে বর্তমান পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি তারাই হচ্ছে এই প্রজন্ম বা বর্তমান প্রজন্ম। মাননীয় স্পিকার, এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই প্রজন্ম শুধুমাত্র বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, এই প্রজন্ম ছড়িয়ে আছে গোটা বিশ্বে। তাই আমরা যেন এই প্রজন্মকে একটি নির্দিষ্ট অঞ্চলে আটকে রেখে আমাদের সংকীর্ণতার পরিচয় না দিই, সেদিকে আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। মাননীয় স্পিকার, এবার আসা যাক বিল গেটস প্রসঙ্গে। মার্কিন নাগরিক বিল গেটস, তিনি তার মাইক্রোসফট কোম্পানি থেকে যে সফটওয়্যারগুলো উদ্ভাবন করেছিলেন তারই কল্যাণে কম্পিউটার নামক যন্ত্রটি আজ এত গতিশীলতা ও বহুমাত্রিকতা লাভ করেছে। কম্পিউটারের চিত্রভিত্তিক আধুনিক অপারেটিং সিস্টেম তারই সৃষ্টি, আর এই সৃষ্টির মাধ্যমে সীমিত গণ্ডি থেকে কম্পিউটার নামক যন্ত্রটি আজ হয়ে উঠেছে সার্বজনীন। কম্পিউটারের বহুমুখী ব্যবহার মূলত তার হাতেই শুরু হয়েছে। দুনিয়া জুড়ে কম্পিউটারের যেই জনপ্রিয়তা ও সহজলভ্যতা রয়েছে তার ক্ষেত্রে তার ভূমিকাই মুখ্য। এদিক থেকে বিল গেটস আর কম্পিউটার যেন একে অন্যের সমার্থক হয়ে গেছেন। মাননীয় স্পিকার, এবার আসি রবীন্দ্রনাথ প্রসঙ্গে। রবীন্দ্রনাথ হচ্ছেন বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। প্রবন্ধ, উপন্যাস, ছড়া, কবিতা, গান, গল্প, নাটক, গীতিক, ভ্রমণ কাহিনী, উপন্যাস, গীতি, নৃত্যনাট্য সহ প্রভৃতি বিষয়ে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।
কিন্তু তারপরও মহাকাব্য সহ শিল্প সাহিত্যের অনেক ক্ষেত্রেই তার পদচারণা সম্ভব হয়নি। মাননীয় স্পিকার, এবার আসি এই প্রজন্ম কার সে প্রসঙ্গে। আমরা মনে করি এই প্রজন্ম তারই যার সৃষ্টি বা কীর্তির উপর এই প্রজন্ম অনেকাংশেই নির্ভরশীল। রবীন্দ্রনাথ ও বিল গেটসের মধ্যে যিনি এই প্রজন্মের জন্য একেবারেই অপরিহার্য, এই প্রজন্ম মূলত তারই প্রজন্ম। যদি দেখা যায় যে এই প্রজন্ম রবীন্দ্রনাথের চেয়ে বিল গেটসের প্রতি অধিক মুখাপেক্ষী, তাহলে নিশ্চিতভাবেই এই মহান সংসদে আজকের প্রস্তাবটির যথার্থতা প্রতীয়মান হবে। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের সমকালীন মানুষগুলোর জীবন ব্যবস্থা, তাদের আচার অনুষ্ঠান, তাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, তাদের শিক্ষা, চিকিৎসা ও বিনোদন, তাদের শিল্প, সংস্কৃতি ও সাহিত্য, তাদের ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি, তাদের কৃষি, রাজনীতি ও সমাজনীতি, তাদের বিজ্ঞান, প্রযুক্তি ও সমনীতি, এমনকি তাদের যোগাযোগ, পরিবহন ও আবাসনের বিষয়গুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই এই সবগুলো ক্ষেত্রেই বিল গেটসের প্রযুক্তি আজ অনিবার্য হয়ে উঠেছে। অথচ রবীন্দ্রনাথ কিন্তু তাদের জন্য অনিবার্য হয়ে ওঠেননি, বরং তাদের জন্য রবীন্দ্রনাথের অসংখ্য বিকল্প থাকলেও বিল গেটসের কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকের একজন হয়েই অন্যদের সৃষ্ট ধারাকে লালন ও সমৃদ্ধ করেছেন মাত্র, কিন্তু বিল গেটসের সমান্তরালে নিজে কোনো স্বতন্ত্র ধারা তৈরি করতে পারেননি। তাই বাস্তবতার আলোকে আমাকে আজ বলতেই হচ্ছে, এই প্রজন্ম অবশ্যই বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমাদের বিরোধী দল থেকে আগত মাননীয় বিরোধী দলের নেতা বাবরি ইসলাম তুলি কিভাবে আজকের এই প্রস্তাবিত যে বিষয়, সে বিষয়ের উপর তার বক্তব্য উপস্থাপন করে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এই মহান সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সংসদে উত্থাপিত হয়েছে, আর তা হচ্ছে এই প্রজন্ম বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়। সম্পূর্ণ বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আজকে আমাদের দল থেকে যে কথাটি আমরা বলতে চাচ্ছি সেটি এবার বিশ্লেষণে আসি। প্রথমত আমরা যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে এই প্রজন্ম বিল গেটসের নয়। আমি বলবো কেন নয়, এবং এই প্রজন্ম যে রবীন্দ্রনাথের, এই সম্পর্কে আমি দু একটি যুক্তি প্রদান করে যাব। মাননীয় স্পিকার, বিল গেটস এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের পুরো পৃথিবীর মধ্যে ধনবান ব্যক্তিত্বদের মধ্যে প্রথম সারির একজন, যার অবস্থান আজকে দ্বিতীয় এবং যার আয় প্রতি সেকেন্ডে $4 মাননীয় বিরোধী নেতা অপেক্ষা করুন। মাননীয় সংসদ নেতা পয়েন্ট অফ ইনফরমেশন আর পয়েন্ট অফ অর্ডার যে কোনো কিছু হোক আপনি উত্থাপন করুন। আমাদের বিরোধী দলীয় নেত্রী আজ বিল গেটস কেন এই প্রজন্ম, কেন বিল গেটস নয়, সেটি বলতে গিয়ে তার ব্যক্তিগত কিছু আনুষঙ্গিক বক্তব্য নিয়ে আসছেন, যে তিনি ধনী কি নির্ধন, এটি কিন্তু আজকের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। না, সেখানে তো মাননীয় সংসদ নেতা তিনি তার বক্তব্যের যে প্রাথমিক আলোচনার মধ্যে তিনি সামগ্রিক বিষয়টা তুলে আনার জন্য সেটি চেষ্টা করছেন। আপনাকে একটু খেয়াল রাখতে হবে, শেষের দিকে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি প্রশ্ন তুলতে পারেন, তবে আপনি সরাসরি প্রশ্ন করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সংসদ নেতাকে এবং সেই সাথে বিরোধী দলের নেতাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে রবীন্দ্রনাথ যিনি একজন সাহিত্য মণ্ডল, একজন উজ্জ্বল নক্ষত্র, এটি বলে গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। আসলে কথাটি ঠিক। মাননীয় স্পিকার, আজকে রবীন্দ্রনাথের সাহিত্য, সেই সাহিত্যর দিকে লক্ষ্য রেখে আজকে যদি আমরা আমাদের জীবনধারার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব সেই সাহিত্য হচ্ছে আজকে আমাদের ভিত্তি। মাননীয় স্পিকার, আজকে আমার প্রজন্ম অথবা এই প্রজন্মের দিকে যদি আমরা লক্ষ্য করি, অবশ্যই দেখব যে বর্তমান প্রজন্ম বা এই প্রজন্ম বিল গেটসের না হয়ে রবীন্দ্রনাথের। এবার কেন বলছি মাননীয় স্পিকার, কেন? একটি ছোট্ট উদাহরণ প্রদান করি। একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তার প্রাথমিক শিক্ষা কেন্দ্র হয় তার পরিবার। তার পরিবারে সে যখন বুঝতে শিখে, তখন প্রথমেই তার মা কিন্তু তাকে শেখায় তার নিজস্ব মাতৃভাষায় কতটি বর্ণমালা রয়েছে, এবং শেখায় সে নিজের মাতৃভাষায় কিভাবে কথা বলতে শিখবে। কিন্তু কখনোই কিন্তু তাকে প্রথমেই শেখানো হয় না কম্পিউটারের কয়টি ডিভাইস রয়েছে, কিংবা কম্পিউটারে মাউস দিয়ে কতটি কাজ করা যাচ্ছে। মাননীয় স্পিকার, এবার আসা যাক বিল গেটস কেন বিল গেটসের নয় এই প্রজন্ম। মাননীয় স্পিকার, আজকে বিল গেটসের অবদানকে কখনোই আমরা খাটো করে দেখছি না। আজকের এই প্রজন্মকে কিংবা আজকের এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে বিল গেটসের অবদান অনবদ্য, স্বীকার করছি। কিন্তু মাননীয় স্পিকার, আমি যদি রবীন্দ্রনাথকে ভুলে যাই, আমি যদি রবীন্দ্রনাথের সাহিত্যকে ভুলে যাই, তাহলে আমি নিজে ভুলে যাব আমি মানুষ। তাই মাননীয় স্পিকার, এই প্রজন্মকে আমি তুলে দিতে পারি না বিল গেটসের হাতে। তাই অবশ্যই আমি দলীয় অবস্থান থেকে আবারও বলতে চাই যে এই প্রজন্ম অবশ্যই বিল গেটসের নয়, রবীন্দ্রনাথের। নেতা মাননীয় সংসদ নেতা আরেকটি প্রশ্ন করবেন। আজকের এই যুগে বিল গেটস এসে প্রযুক্তিকে এতটাই সহজতরবদ্ধ করে তুলেছেন যে মাকে আর শেখানো লাগে না যে শিশু কিভাবে কম্পিউটার ব্যবহার করবে, সে নিজেই পারদর্শী হয়ে ওঠে কম্পিউটার ব্যবহারের পদ্ধতি সম্পর্কে। আপনার প্রশ্নটি কিন্তু স্পষ্ট করেননি। আপনি প্রশ্নটি করুন, যে আপনার প্রশ্নটি হচ্ছে যে বিল গেটসের কম্পিউটারের ব্যবহারের কারণে এখন আর সাহিত্যের প্রয়োজনীয়তা কমে গিয়েছে, কম্পিউটারের মাধ্যমে সে শিখতে পারছে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। জি, আমি সেটি বলতে চাচ্ছি। প্রশ্নটি করছে মাননীয় বিরোধী দলের নেতা, আপনি আপনার প্রশ্নটি যদি গ্রহণ করেন, প্রশ্নটি জবাব আপনি দেন। মাননীয় স্পিকার, আমি অবশ্যই প্রশ্নটি গ্রহণ করছি। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, হ্যাঁ,
আজকে কিন্তু মারাই পারদর্শী হয়ে শিশুদেরকে শিখাচ্ছেন কিভাবে কম্পিউটার পরিচালনা করতে হয়, কিন্তু মাননীয় স্পিকার সেটি কখন? যখন একটি শিশু নিজের ভাষাটা বুঝে, যখন নিজের ভাষার কথা বলতে শিখে। মাননীয় স্পিকার, আমি কি আরো 10 সেকেন্ড সময় প্রার্থনা করতে পারি? 5 সেকেন্ড সময় দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আজকে যে কথাটি আমি আবারও বলতে চাচ্ছি যে আমাদের দলীয় অবস্থান থেকে আজকে বিল গেটস এবং রবীন্দ্রনাথকে রূপক হিসেবে ব্যবহার করে আমরা দুটো সমাজ ব্যবস্থাকে বোঝাচ্ছি। অর্থাৎ বিল গেটসের নাম দিয়ে আমরা এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝাচ্ছি যে সমাজে শুধুমাত্র হবে তথ্য প্রযুক্তি নির্ভর, এবং রবীন্দ্রনাথের নাম দিয়ে এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝাচ্ছি যেখানে মানুষ তার জীবন বোধ সম্পর্কে সচেতন হবে, যেখানে মানুষ নিজেকে নিজে বুঝতে শিখবে, এবং যেখানে মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং নিজে সক্রিয় হবে। মাননীয় স্পিকার, তাই বলে কি আমার বিল গেটসের তথ্য প্রযুক্তির দরকার নেই? অবশ্যই রয়েছে। আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আমার দরকার রয়েছে বিল গেটসের প্রযুক্তি। মাননীয় স্পিকার, আমি বিল গেটসের তথ্য প্রযুক্তিকে নিয়ে জীবনে এগিয়ে যেতে চাই, কিন্তু কখনোই রবীন্দ্রনাথকে অস্বীকার করে নয়। রবীন্দ্রনাথকে ভিত্তি হিসেবে নিয়ে, রবীন্দ্রনাথকে শেকড় হিসেবে নিয়ে যেভাবে একটি গাছ বেঁচে থাকে সেভাবে মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আমি। তাই এই প্রজন্ম বিল গেটসের নয়, অবশ্যই রবীন্দ্রনাথের। তাই আজকে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আহ্বান করছি আমাদের প্রতিযোগিতায় মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসাবে যিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সাঈদ হাসান সৌরভকে তার বক্তব্য প্রদান করা হবে। মাননীয় স্পিকার, বিল গেটস এমন একজন ব্যক্তি যার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের কোটি কোটি মানুষ ও প্রতিষ্ঠান আজ নিজেদের সমৃদ্ধ করেছে। 200 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় প্রযুক্তির যেসব উপাদান মানুষের জীবনকে সহজ সরল ও ছন্দময় করে তুলেছিল তা আজ আরও বেগবান ও গতিশীল হয়ে উঠেছে তারই প্রযুক্তি কল্যাণে। ব্যাখ্যা করছি বিষয়টি। মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠার বহু পূর্বে আবিষ্কৃত হয়েছিল বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার বিদ্যুৎ, অথচ সেই বিদ্যুতের উৎপাদন, পরিচালন ও বিপণন ব্যবস্থা আজ নিজের পরিপূর্ণতার জন্যই দ্বারস্থ হয়েছে বিল গেটস উদ্ভাবিত প্রযুক্তির। একইভাবে শত বছর পূর্বে যে টেলিফোন উদ্ভাবন করা হয়েছিল তার প্রায় সবকিছুই এখন আত্মস্থ করে নিয়েছে বিল গেটসের প্রযুক্তি। বিভিন্ন ধরনের শিল্প ও কৃষিপণ্যের উৎপাদন, তার সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ব্যবস্থাও অনেকাংশেই আজ বিল গেটসের প্রযুক্তির উপরই নির্ভরশীল। বলা যায় বিল গেটসের প্রযুক্তি গোটা দুনিয়ার চিত্রটিকেই আজ বদলে দিয়েছে মানুষের ধ্যান ধারণা আর কর্মপদ্ধতি। বিল গেটসের প্রযুক্তি সংস্পর্শ ছাড়া আজকে দুনিয়া তথা এই প্রজন্ম যেন অনেকাংশেই অচল। মাননীয় স্পিকার, বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বলতে হচ্ছে, সপিসধর্মী আবেগের বিপরীতে এটাই হচ্ছে আজকের চরম বাস্তবতা। মাননীয় স্পিকার, আমরা এখন যেদিকে তাকাই সেদিকে দেখি বিল গেটসের অবদান, হোক সে বাংলা কিংবা বোম্বে, হোক সে ইউরোপ কিংবা আফ্রিকা, পৃথিবীর সর্বত্র যেন আজ বিল গেটসের অবস্থান। পক্ষান্তরে রবীন্দ্রনাথ কেবল আমার মতো মুষ্টিমেয় কজন শিক্ষিত বাঙালি হৃদয় আর নির্দিষ্ট একটি গণ্ডিতে অবস্থান করছেন। গ্রাহাম বেল, ফ্যারাডে, নিউটন বা বিল গেটসের মতো ছড়িয়ে যেতে পারেননি। একটু অপেক্ষা করুন, মাননীয় বিরোধী নেতা কোনটা প্রশ্ন করতে চাচ্ছে। মাননীয় স্পিকার, সরাসরি মন্ত্রীর কাছে প্রশ্নটি করতে চাচ্ছি, সেটি হচ্ছে বিল গেটস আজকে প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির দিকে অনেক বেশি অবদান রেখে গেছেন, আমরা মেনে নিচ্ছি, কিন্তু উনি কি কথা বলছেন উনার মাতৃভাষা ছাড়া সেই কম্পিউটারের বাইনারি ডিজিট নিয়ে, নাকি উনি কথা বলছেন তার মাতৃভাষা? এটিও কি সাহিত্যের অন্তর্গত নয়? বিরোধী দলীয় ব্যক্তি, হ্যাঁ, বিল গেটস তার মাতৃভাষাতে কথা বলছেন, কিন্তু বিল গেটস তার প্রযুক্তির মাধ্যমে বদলে দিয়েছে। আজকে বিল গেটস প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মাত্রায়, সারা বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাবো শিক্ষা উপকরণ, পাঠদান প্রক্রিয়া ও পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হচ্ছে তার পেছনেও কিন্তু রয়েছে বিল গেটসের প্রযুক্তি। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের চিকিৎসা ব্যবস্থার দিকে তাকাই তাহলে সেখানেও দেখতে পাবো বিল গেটসের একাধিপত্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানুষের আস্থার বিষয়টি যেন আজ তার দখলে। কাউকে যদি বলা হয় এখানে কম্পিউটারাইজ পদ্ধতিতে চিকিৎসা করা হয় তাহলে সেখানে মানুষের যে আস্থা তৈরি হয়, সাধারণ ক্ষেত্রে কিন্তু তা হয় না। এ ধরনের আস্থা তৈরির বিরল সৌভাগ্য বিল গেটসের মতো কজনেরই বা হয়। মাননীয় স্পিকার, শুধু চিকিৎসা ও শিক্ষা নয়, আজকে যদি আমরা বিশ্ব অর্থনীতি বা শিল্পের কথা বলি তাহলে সেখানেও দেখবো বিল গেটসের প্রযুক্তি একটি বিশেষ স্থান দখল করে আছে। আন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সহ ব্যাংকিং ও বীমা খাতে, বিশ্বের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, তথ্যের অবাধ প্রবাহ, বিনোদনের বহুমুখী ব্যবহার, দেশের প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা সবই যেন আজ আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। মাননীয় মন্ত্রী, আপনি প্রশ্নটি শুনুন, কি প্রশ্ন করছেন। মাননীয় মন্ত্রী, আজকে আপনি বলেছেন যে কেউ যখন দেখে যে এখানে কম্পিউটারাইজ পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হয় তার আস্থাটা অনেক গুণ বেড়ে যায়, কিন্তু মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নটি হচ্ছে যে কম্পিউটারাইজ চিকিৎসা করতে যিনি কম্পিউটারটা পরিচালনা করবেন তাকেও কিন্তু বইপত্র পড়ে এসে শিখে আসতে হবে যে কম্পিউটারটা কিভাবে চালানো হয়, তাহলে এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মাননীয় বিরোধী নেত্রী, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। বিল গেটস কম্পিউটার আবিষ্কার করেননি। বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছেন, যে একটি সফটওয়্যার, একটি প্রযুক্তি তুলে ধরেছেন। আর কম্পিউটারটি কিন্তু অন করলে আমরা সেই সফটওয়্যার দেখতে পাই। বিল গেটস সেই সফটওয়্যার, আশা করি মাননীয় বিরোধী নেত্রী আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
লক্ষ্যগণ মাননীয় স্পিকার, বিল গেটস তার উদ্ভাবিত একটিমাত্র প্রযুক্তি দিয়ে আধুনিক বিশ্বের প্রায় সবকিছুকে যেভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছেন, রবীন্দ্রনাথ তার বিচিত্র রচনা সম্ভার ও কর্মযোগ্য দিয়ে তার 1% পারেননি। বিল গেটসের তুলনায় বর্তমান বিশ্ব তো দূরের কথা, তিনি তার সমকালীন বিশ্বকেও খুব একটা নিয়ন্ত্রণ বা প্রভাবিত করতে পারেননি। রবীন্দ্রনাথের সৃষ্টি বহুমুখী হলো, প্রয়োগটা ছিল কেন্দ্রীভূত, আর তার বিপরীতে বিল গেটসের সৃষ্টি কেন্দ্রীভূত হলো, প্রয়োগটা হয়েছে বহুমুখী। বর্তমান প্রজন্মের উপর রবীন্দ্রনাথের পরিবর্তে এখানে প্রতিষ্ঠিত হয়েছে বিল গেটসের আধিপত্য। ভর্তি চলছে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত আইএসও সনদপ্রাপ্ত দেশের সর্বাধুনিক ও শীর্ষস্থানীয় এবং ঢাকা বোর্ডের মেধা তালিকার 3য় স্থান অর্জনকারী ক্যামব্রিয়ান কলেজের প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল শাখায় 1ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ন্যাশনাল কারিকুলামে বাংলা ও ইংরেজি ভাষণে পড়ার সুযোগ, হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা সহ নির্ধারিত আসনে ভর্তি চলছে। ক্যামব্রিয়ান বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। পাঠ্য বই সহ সকল শিক্ষা উপকরণ এবং টিফিন স্কুল থেকে দেওয়া হয়। ক্যামব্রিয়ান স্কুলে 1ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বৃত্তির মাধ্যমে অধ্যয়নের জন্য 13 থেকে 15 আগস্ট ঢাকা শেরাটনে শিক্ষা মেলায় বিএসবি ফাউন্ডেশনের স্কলারশিপ ফরম দেওয়া হবে। বৃত্তি পরীক্ষা আগামী 21শে আগস্ট সকাল 10টায় ক্যামব্রিয়ানের গুলশান, বাড়িধারা ও বসুন্ধরা ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, প্লট 2, গুলশান সার্কেল 2, ঢাকা। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক দেশের সর্ববৃহৎ বিদেশি ইউনিভার্সিটি ভর্তি সেন্টার এবং আইএসও সনদপ্রাপ্ত পেওনিয়ার স্টুডেন্ট কনসাল্টিং ফার্ম। বিদেশে ভর্তি ও ভিসা সাপোর্টের মাধ্যমে দীর্ঘ 15 বছর ধরে হাজার হাজার শিক্ষার্থীকে বিদেশি উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিকারী সফল এক প্রতিষ্ঠান। এছাড়া বিএসবি বাংলাদেশে একমাত্র OTHM এর ওভারসিজ এজেন্টস অ্যান্ড স্টুডেন্ট রেজিস্ট্রেশন সার্ভিসেস সেন্টার। নতুন নিয়মে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, চায়না, সাইপ্রাস, সুইডেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ডে সার্টিফিকেট, ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা, অনার্স এবং মাস্টার্স লেভেলে প্রায় 300 বিষয়ে বিশ্বের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে ভর্তি চলছে। বিদেশি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করুন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, প্লট 22, গুলশান সার্কেল 2, ঢাকা। One-stop solution for higher education at home and abroad. আলোচনা করার জন্য আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা শামসুন নাহার ইভাকে। মাননীয় স্পিকার, আজ আমাদের সরকারি দলের প্রধানমন্ত্রী এবং উপনেতা যখন আমাদের ধনকুবের বিল কেস সম্পর্কে ওখানে দাঁড়িয়ে গুণকীর্তন করে যাচ্ছিলেন, ঠিক তখনই আমার মনে পড়ে গেল যে অর্থের দণ্ড প্রতাপে আসল প্রতিভাকে কতটুকু নিয়ে যেতে চায় মানুষ। কারণ যে বিল গেটসের আবিষ্কার শুধুমাত্র গুটি কয়েক মানুষের জন্য, যার আবিষ্কারের মধ্যে রয়েছে শুধুমাত্র অর্থ লাভের লিপ্সা, যার আবিষ্কার সমাজের সব শ্রেণীর সব স্তরের মানুষের জন্য নয়, সে কিভাবে একটি প্রজন্মের জনক হয়? অপরপক্ষে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে বাঙালির প্রথম সন্তান হিসেবে নোবেল বিজয়ের মাধ্যমে বাঙালি জাতিকে এবং বাঙালি সাহিত্যকে সমগ্র বিশ্বের কাছে সুপরিচিত এবং সমাদৃত করে রেখে গিয়েছিলেন, সেই রবীন্দ্রনাথের লেখার প্রতি স্তরে স্তরে, তার লেখার প্রতি পরতে পরতে আমাদের সমাজের বিভিন্ন সমস্যার কথা, সমাজের বিভিন্ন মানুষের কথা রয়েছে। মাননীয় স্পিকার, একটি প্রজন্ম, একটি জাতি, একটি যুগ, একটি মানুষ, যা আমরা যাই বলি না কেন, তার উন্নতির পথে তাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কি শুধু একটি তথ্য প্রযুক্তি, গতানুগতিক বিজ্ঞান প্রকৌশল দরকার? না, সবচেয়ে বড় দরকার হচ্ছে মননশীলতা, সৃজনশীলতা, বিবেক, বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস, যা দিয়ে সে তার নিজের বুদ্ধি, বিবেক, সুপ্ত প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু তার কোনোটি কিন্তু বিল গেটসের এই তথ্য প্রযুক্তি সম্বলিত আবিষ্কারের মধ্যে নেই, বরং বিল গেটসের এই আবিষ্কারগুলো আমাদের মনের উচ্চবৃত্তিগুলোকে, আমাদের সুপ্ত প্রতিভাগুলোকে ফোটার আগেই নষ্ট করে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের এই প্রজন্ম যদি আজ রবীন্দ্রনাথের নাই হতো, তাহলে কিন্তু আমরা বাঙালিরা আমাদের এই বাংলা বছরের প্রথম দিনটি পহেলা বৈশাখ বা অবশ্য যাই বলি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরায়িত বা কালজয়ী গান এসো হে বৈশাখ এসো এসো এ দিয়ে শুরু করতাম না। আর যদি এই প্রজন্ম রবীন্দ্রনাথের নাই হতো, তাহলে কিন্তু রবীন্দ্রনাথের সেই চিরায়িত লেখা সেই গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে শুনে সামনে এগিয়ে যেতাম না নতুন উল্লাসে। যদি আজকের এই প্রজন্ম নাই হতো, আপনারা এবং আমরা রবীন্দ্রনাথকে মনে রেখে এখানে রবীন্দ্রনাথ সম্বন্ধে কথা বলতাম, রবীন্দ্রনাথকে কিন্তু ভুলেই যেতাম, শুধু বিল গেটস নিয়েই কথা বলতাম। মাননীয় স্পিকার, আর যদি এই প্রজন্ম রবীন্দ্রনাথের নাই হতো, তাহলে ছায়ানটে এখনো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হতো না। যদি আজকের এই প্রজন্ম নাই হতো। মাননীয় উপনেতা, বিরোধী উপনেতা, আপনি একটু অপেক্ষা করুন। মাননীয় সংসদ সদস্য সরকার দল থেকে একটা প্রশ্ন উত্থাপন করবেন। আমার দলের মন্ত্রী কিন্তু স্পষ্ট করে গিয়েছেন যে আজকের বিতর্কের বিষয়টি কিন্তু সারা বিশ্বের প্রেক্ষাপটে হচ্ছে। আপনি কি সারা বিশ্বের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের অবদানগুলো বলবেন? অবশ্যই মাননীয় সংসদ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি অবশ্যই বলবো। আপনার
আমাদের মাননীয় উপনেতা বা মন্ত্রী হ্যাঁ সবার সমগ্র বিশ্বের কথা বলে গেছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যদি বিশ্বের সব মানুষের জন্যই না হতো, বিশ্বকবি উপাধি কিন্তু তাকে দেয়া হতো না, বিশ্বকবি উপাধি কিন্তু তাকে দেয়া হতো না। এবং মাননীয় স্পিকার, আজ যদি এই প্রজন্ম রবীন্দ্রনাথ নাই হতো, রবীন্দ্রনাথ মারা যাওয়ার এই 68 বছর পরেও কিন্তু আমরা রবীন্দ্রনাথকে মনে রেখে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী মৃত্যুবার্ষিকী পালন করতাম না। সমগ্র টিভি চ্যানেলগুলো সারাদিন রবীন্দ্রনাথের গল্প, গান, কবিতা, নাটক নিয়ে অনুষ্ঠান প্রচার করতো না। মাননীয় স্পিকার, রবীন্দ্রনাথ মারা গিয়েছেন হয়তো 68 বছর হয়েছে, কিন্তু তার জন্ম থেকে এই সময় পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে কিন্তু 1 শতাব্দী পার হয়ে গেছে। কিন্তু এই 1 শতাব্দীর ভিতরে কিন্তু দ্বিতীয় কোনো রবীন্দ্রনাথ জন্ম হয়নি, রবীন্দ্রনাথের বিশ্বকবির স্থান কেউ নিয়ে যেতে পারেনি। কিন্তু যে বিল গেটস নিয়ে আপনাকে কথা বলছেন, যে বিল গেটসকে আজকে আপনারা ধরে বেঁধে এই প্রজন্মের জনক বানিয়ে দিচ্ছেন, সে বিল গেটস কিন্তু কয়েকদিন আগেও ছিলেন আরেকটি প্রশ্ন আছে, প্রশ্ন উত্থাপন করুন। দেখুন, রবীন্দ্রনাথ আজ পর্যন্ত টিকে আছে, এটা স্বীকার করছি, কিন্তু তার টিকে থাকাটা কিন্তু বিল গেটসের প্রযুক্তির উপরে নির্ভরশীল। আপনি কি দেখাতে পারবেন বিল গেটসের কোনো প্রযুক্তি রবীন্দ্রনাথের সাহিত্যের উপর নির্ভর করে আছে? বিল গেটসের কোনো প্রযুক্তি রবীন্দ্রনাথের উপর নির্ভর করে আছে কিনা আপনি আমাকে এই প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ আজকে আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গিয়েছেন, তার সাহিত্য যা দিয়ে গিয়েছেন, এগুলোই কিন্তু কি হচ্ছে বিল গেটসের আবিষ্কারের মাধ্যমে আসছে, বিল গেটসের আবিষ্কারের মাধ্যমে প্রচার পাচ্ছে। যদি রবীন্দ্রনাথ আবিষ্কার করেই না যেত, বিল গেটসের আবিষ্কারের মাধ্যমে আপনি কি প্রচার করতেন? মাননীয় স্পিকার, আজ এই রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে এই 1 শতাব্দী পার হওয়ার পরেও কিন্তু কোনো দ্বিতীয় রবীন্দ্রনাথকে আমরা দেখিনি। আপনি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু বিল গেটস যিনি কয়েকদিন আগেও ছিলেন বিশ্বের প্রথম ধনী, তিনি কিন্তু আজকে দ্বিতীয় অবস্থানে। অর্থাৎ বিল গেটসকে তার অবস্থান থেকে চ্যুত করার মতো প্রতিভা ধনবান ব্যক্তি এই পৃথিবীতে রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার স্থান থেকে চ্যুত করার মতো প্রতিভা এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। মাননীয় স্পিকার, রবীন্দ্রনাথ যে চিরকাল আমাদের মাঝে থাকবেন, তার লেখা যে চিরকাল আমাদেরকে অনুপ্রাণিত করবে, তা কিন্তু তিনি তার 1400 সাল কবিতায় বলে গেছেন। মাননীয় স্পিকার, আমাদের 9 মাস যুদ্ধের পর আমরা আমাদের বাঙালি জাতি এই আমাদের স্বাধীন রাষ্ট্রকে পেয়েছি। মাননীয় স্পিকার, আমি কি 10 মিনিট সময় পেতে পারি? আপনি 5 সেকেন্ডের মধ্যে আপনার বক্তব্য শেষ করুন। মাননীয় স্পিকার, কিন্তু তার সবচেয়ে বড় ছিল কি আমাদের স্বদেশপ্রেম, আর এই স্বদেশপ্রেমগুলো আমরা পেয়েছি রবীন্দ্রনাথ লেখা সেই গান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময় আঁচল পাতা। এরপরে যদি আপনারা বলেন যে এই প্রজন্ম রবীন্দ্রনাথের নয়, তাহলে বলবো আপনারা ওই 4 দেয়ালে সুউচ্চ দালান কোঠাগুলো পাওয়ার লোভে নিজ পিতৃভূমিকেও নিলামে তুলতে দ্বিধাবোধ করবেন না। মাননীয় স্পিকার, আজ আমি আমার এই বক্তব্য শেষে আপনার কাছে একটি আকুল আবেদন রাখতে চাই, তা হচ্ছে এই প্রস্তাবটি যেন কখনোই আজ কোনোভাবেই এই সংসদে গৃহীত হতে না পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এবারে আমরা বক্তব্য শুনবো এই প্রজন্মকার এ বিষয়ে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাসহেদ হাসান সীমান্তের কাছ থেকে। আজকে আমাদের সরকারি দল থেকে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে এই প্রজন্ম বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়। বর্তমান প্রযুক্তিকে বলা হয়, অর্থাৎ বর্তমান যুগকে বলা হয় তথ্য এবং প্রযুক্তির যুগ, এবং বর্তমান বিশ্বকে বলা হয় সফটওয়্যার ওরিয়েন্টেড বিশ্ব। অর্থাৎ আমরা আমাদের এই যুগের যদি চারিপাশে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা লক্ষ্য করি, তাহলে দেখব বিল গেটসের প্রভাব আমাদের জীবনযাত্রায় যতটা না পরিবর্তন এনেছে, রবীন্দ্রনাথের কোনো চরণ কিংবা তার কোনো উপন্যাস কিংবা তার কোনো রচনা কিন্তু আমাদের উপরে সেরকম কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। দেখা গিয়েছে আমাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে 1968 সালে কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, কারো কাছে আমরা সদুত্তর পাবো না, বিশেষ করে বাঙালিদের। 1971 সালে কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, এটাও কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় 1913 সালে সাহিত্যে আপনারা পুরস্কার পেয়েছেন, আমরা সবাই এক বাক্যে উত্তর দিব রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আগের 2টি সালে কি কেউ সাহিত্যে নোবেল পুরস্কার পায়নি? পেয়েছে। আপনারা রবীন্দ্রনাথকে সমর্থন করছেন একটি কারণে, কারণ তিনি হচ্ছে শুধু আমাদের এই ভাষার কবি, উপমহাদেশের কবি। কিন্তু আমাদের বিতর্কটি হচ্ছে সারা বিশ্বের প্রেক্ষাপটে। হ্যাঁ, আমরা স্বীকার করছি রবীন্দ্রনাথের বিভিন্ন বই বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, কিন্তু সমগ্র বিশ্বের কতজন মানুষ সেই বই পড়ে? কতজন মানুষের উপরই বা সেই বই পড়ার প্রভাব পড়ে? কিন্তু আমাদের বিল গেটস যে প্রযুক্তিটি দিয়ে গেছেন, সেটার প্রত্যক্ষ নয়তো পরোক্ষ যে কোনো একটি প্রভাব কিন্তু প্রায় সকল মানুষের উপরেই পড়ে। পয়েন্ট অফ ইনফরমেশন প্রশ্ন করুন আপনি। মাননীয় স্পিকার, সম্মানিত সংসদ সদস্য এইমাত্র বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যে নোবেল পুরস্কার পেয়েছেন, তা কিন্তু প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার যে আজকে গীতাঞ্জলি মহাকাব্যের ইংরেজি অনুবাদের জন্য কিন্তু আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, তো সেই জিনিসটাকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রশ্ন করেছেন যে গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি পুরস্কৃত হয়েছেন, সেক্ষেত্রে আপনি যে বলছেন যে তার এই সাহিত্য সারা বিশ্বে কোনোভাবে কিছু করা হচ্ছে না, সেই প্রশ্ন জবাব চাওয়া হচ্ছে বিরোধী। আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে এই প্রজন্ম কার, অর্থাৎ এই প্রজন্মে যার প্রভাব বেশি। আচ্ছা, আপনারাই বলুন, গীতাঞ্জলি কবিতার প্রভাব এই বিশ্বে আমাদের উপরে কতটুকু পড়েছে, যতটা না পড়েছে বিল গেটসের প্রযুক্তি দ্বারা? দেখুন,
রবীন্দ্রনাথ এই প্রজন্মের টিকে থাকছেন কিন্তু বিল গেটসের মাইক্রোসফট ওয়ার্ড এই প্রযুক্তির কল্যাণে, কিন্তু এই বিল গেটসের প্রযুক্তি টিকে থাকতে কিন্তু রবীন্দ্রনাথের কোনো সাহায্য নিতে হয়নি। অর্থাৎ আমাদের বিল গেটসের যে প্রযুক্তি সেটি সম্পূর্ণই স্বয়ংসম্পূর্ণ। তাছাড়া দেখা গিয়েছে এই রবীন্দ্রনাথ একজন কবি, শুধু তাই না, বিল গেটসের এই প্রযুক্তি ব্যবহার করে শুধু রবীন্দ্রনাথ নন, আরো অনেক কবি কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। আমরা কেন তাদের কথা বলছি না, শুধু রবীন্দ্রনাথের কথা বলছি? আরো যেটা দেখা যাচ্ছে, আমাদের একটি জিনিস লক্ষ্য করুন, রবীন্দ্রনাথের সৃষ্টি ছিল বহুমুখী এবং বিচিত্র। তিনি নাটক, উপন্যাস, গল্প, কবিতা, বিভিন্ন কিছু রচয়িতা, কিন্তু সেটির কতটুকু প্রভাব আমাদের উপরে পড়েছে? আমরা কিন্তু বিতর্ক করছি প্রজন্ম নিয়ে। আমাদের বাংলা ভাষায় শব্দের এত দৈন্য নেই যে আমরা আজকে সাহিত্য এবং প্রযুক্তি এই শব্দ দুটি ব্যবহার করব না। আমাদের বিতর্কের বিষয় তো এমনও হতে পারত সাহিত্য বনাম প্রযুক্তি, কিন্তু না, আমরা কিন্তু বিতর্ক করছি ব্যক্তিগতভাবে বিল গেটস এবং রবীন্দ্রনাথ ঠাকুর কে সারা বিশ্বের ওপর বেশি প্রভাব বিস্তার করতে পারছে। এটি হচ্ছে আমাদের এই প্রজন্মে আমাদের ওপর কতটুকু প্রভাব বিস্তার করতে পারছে সেটা নিয়ে আমরা বিতর্ক করছি। আপনার আর পয়েন্ট তোলার সুযোগ নেই, আমরা পরবর্তীতে শুনবো। আপনি আপনার বক্তব্য শেষ করে ফেলুন। দেখা গিয়েছে আমার বিরোধী দলের দলনেত্রী তিনি কিন্তু বলেছেন রবীন্দ্রনাথ আমাদের কবি, অর্থাৎ আমাদের বলতে কি তিনি আমাদের দেশের কিংবা আমাদের বাংলা ভাষার কবি কোনটা বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারিনি। তবে আমাদের কবি বলতে যে তিনি সারা বিশ্বকে বোঝাননি এটি সহজেই প্রতীয়মান হয়েছে, কারণ তিনি এগুলোর প্রেক্ষাপটে তিনি যেসব উদাহরণ দিয়েছেন সবই বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশের সংস্কৃতির প্রেক্ষাপটে। কিন্তু আমরা বিতর্ক এটা করছি সারা বিশ্বের প্রেক্ষাপটে। বিশ্বের প্রেক্ষাপটে আমাদের বিল গেটসের প্রযুক্তি যতটা না গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথের সাহিত্য কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের বিল গেটসের এই প্রযুক্তির কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সবকিছুই আমাদের সহজ হয়েছে। আপনারা কি বলতে পারবেন রবীন্দ্রনাথের কোনো সাহিত্য পড়ে কোনো মানুষ সুস্থ হয়েছে? এটা কিন্তু বলতে পারবেন না। কিন্তু বিল গেটসের প্রযুক্তি ব্যবহার করে অনেক মানুষ সুস্থ হয়েছে। যে মানুষের জীবনে সুস্থতা নেই তার জীবনে সাহিত্যের সার্থকতা কি? প্রশ্ন রয়ে গেল। অতএব আমাদের এই প্রজন্ম অবশ্যই বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। আমরা এবারে বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য লুবনাইন হকের কাছ থেকে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে বিল গেটসের প্রভাব, বিল গেটসের প্রযুক্তি এখন নাকি সমগ্র বিশ্বটা সফটওয়্যার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজ যদি এটা বিল গেটসের প্রজন্মই হতো তাহলে আমরা প্রতিদিন সকালবেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে আমরা স্নেহার্দ্র চিত্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে দেশমাতাকে স্মরণ করতাম না, ঘরে বসে ইন্টারনেটে ইমেল পাঠিয়ে দিলেই হতো। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত সরকারি দলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিজ্ঞানের অনেক জয়যাত্রার কথা বলেছেন। বিজ্ঞানের জয়যাত্রার কথা বলতে গেলে একটা নাম বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেটা হচ্ছে মহাবিজ্ঞানী আইনস্টাইন। মহাবিজ্ঞানী আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি বইয়ের 1299 নম্বর পৃষ্ঠায় একটি তথ্য দিয়েছেন, আর তা হচ্ছে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে তার যে ভাব রয়েছে সেটাকে তিনি প্রকাশ করেছেন। তিনি এভাবে প্রকাশ করেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি পংক্তি এতই তাৎপর্যময়, এতই মহিমাময় যে আমি তার প্রতিটি পংক্তিতে আমার শত শত E=mc² এর ফর্মুলা লুকিয়ে আছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আজ যদি আমরা রাশিয়া, জার্মান, স্পেন প্রভৃতি দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, তারা প্রযুক্তি নির্ভর এবং উন্নত। আমরা মনে করি যে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের স্বাদ পেতে হলে আমাদের অবশ্যই তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হবে, কিন্তু আমাদের মনে চেতনা, জেদ, সাহস আর আত্মসংযম, যে বিবেকবোধ, যে বুদ্ধিমত্তা রয়েছে তা আমরা সরবরাহ করব তা আমরা অর্জন করব আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, শরৎচন্দ্রের প্রবন্ধ, প্রমথ চৌধুরীর লেখা, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখাগুলো থেকে। মাননীয় স্পিকার, আমরা যদি আজ রাশিয়া, জার্মানির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে তাদের তরুণদের মাঝে সৃজনশীলতা আর মননশীলতার এমন একটি উন্মেষ ক্ষেত্র তৈরি হয়েছে যা তাদেরকে আরো সৌন্দর্য পিপাসু করে তুলেছে, তাদেরকে উন্নতির দিকে আরো ধাবিত হবার পথে যাবার জন্য, উন্নতির দিকে আরো এগিয়ে যাবার জন্য তাদেরকে প্রতিটি মুহূর্তে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য সংগ্রাম করার প্রেরণা দিয়েছে, প্রতিটি মুহূর্তে তাদেরকে অনুপ্রাণিত করেছে। মাননীয় স্পিকার, এবার আসি আমাদের দেশের প্রেক্ষাপটে। 1971 সালে আমাদের দেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এই মহান মুক্তিযুদ্ধে জাতিসংঘের যুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিনিধি উইলিয়াম কলিন্স আমাদের দেশের যুদ্ধ প্রশিক্ষণ ক্ষেত্রগুলো পরিদর্শন করে বিবিসিতে যে এক সাক্ষাৎকারে বলেন যে আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মাঝে অস্ত্রশস্ত্রের তেমন আড়ম্বর দেখিনি, কিন্তু আমি দেখেছি তাদের মধ্যে এক অভাবনীয় দেশপ্রেম যা তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর কবি কাজী নজরুল ইসলামের প্রদীপ্ত বেগ সৃষ্টিকারী কবিতাগুলো থেকে অর্জন করেছে, এবং সেটি তাদেরকে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে
সর্বদা সচেষ্ট রাখবে। মাননীয় স্পিকার, সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত হয়ে গেল গ্র্যান্ড এইট সম্মেলন এবং এই গ্র্যান্ড এইট সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এবং জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তাদের নিজ নিজ দেশের পক্ষে একটি 380 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে বলা হয় দুটি দেশ তাদের প্রত্নতত্ত্ব, জাতীয় সাহিত্যের উপাচার এবং সংস্কৃতির ভাবকে বজায় রাখার জন্য দুই দেশ পরস্পরকে সাহায্য করবে এবং প্রতিটি ক্ষেত্রে এদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। দেখুন, জার্মানি এবং ফ্রান্স তথ্য প্রযুক্তি সূতিকাগার দুটো দেশ, তারা কেমন করে নিজেদের শেকড়কে, নিজেদের যে আত্মিকতা রয়েছে, নিজেদের স্বকীয়তা বোধ রয়েছে, সেটাকে তারা কেমন করে লালন করছে। মাননীয় স্পিকার, আপনারা যদি এটাকে বিল গেটসের প্রজন্ম বলেন, তাহলে আমরা বলবো যে আগামী প্রজন্ম হবে রোবট। তাদের কোনো আত্মিক ক্ষুধা থাকবে না, তাদের কোনো ঐতিহ্য প্রীতি থাকবে না। কিন্তু আমাদের সৌভাগ্য যে তার আগেই আমাদের হাতে পৌঁছে যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলামের একটি অনন্ত যৌবনা বই। মাননীয় স্পিকার, গত গুলশানে বিখ্যাত বইয়ের দোকান ওয়ার্ডস এন্ড পেজেস একটি সমীক্ষায় বলা হয় যে 13 মার্চ 2000। মাননীয় স্পিকার, আমি কি আরো 10 সেকেন্ড পেতে পারি? আপনি 5 সেকেন্ডের মধ্যে আপনার বক্তব্য জি, অবশ্যই। ধন্যবাদ মাননীয় স্পিকার। গুলশানে বিখ্যাত বইয়ের দোকান ওয়ার্ডস এন্ড পেজেস একটি সমীক্ষায় বলা হয় যে 13 মার্চ 2008 থেকে 11 জানুয়ারি 2009 পর্যন্ত সেখানে বিভিন্ন স্বনামধন্য লেখক এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলামের বই বিক্রির সংখ্যা ছিল 12,20,16,440 কপি। এটা যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রজন্ম, এটা এ থেকেই অনুমেয় হয়। এর চেয়ে প্রকৃষ্ট উদাহরণ দেবার আর কোনো প্রয়োজন মনে হয় না। মাননীয় স্পিকার, ইউনেস্কো 17 আগস্ট একটি সমীক্ষা চালায়। আপনার বক্তব্য শেষ করতে হচ্ছে মাননীয় সংসদ সদস্য। আমরা আপনাকে আর সময় দিতে পারছি না, আপনি আপনার বক্তব্য শেষ করুন। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সরকার এবং বিরোধী দল উভয় দলের কৃতি শিক্ষার্থীদের, বিতার্কিকদের আজকে বক্তব্য শুনছি। আবারও ফিরে আসি আমাদের দুদলের মাননীয় সংসদ নেতা এবং বিরোধী দলের নেতার কাছ থেকে তাদের ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য, এবং সে কারণে আমি সর্বপ্রথমে আহ্বান করছি মাননীয় বিরোধী দলের নেতা বাবরি ইসলাম তুলিকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকার দলের পুরো বক্তব্য শুনে বা 3 জন সরকার দলীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সংসদ সদস্যের বক্তব্য শুনে আমার একটি কথা মনে হচ্ছে যে আমরা কিন্তু সবসময় নাতাইটা হাতে রেখে ঘুড়িটা আকাশে ওড়াতে চাই, কিন্তু ওনাদের কথা শুনে আমার মনে হচ্ছে ওনারা নাতাইটাকে আকাশে ওড়াতে চাচ্ছেন, ঘুড়িটাকে নয়। সম্মানিত সংসদ সদস্য বলে গিয়েছেন যে বিল গেটসের তথ্য প্রযুক্তির কথা এবং ওনার তথ্য প্রযুক্তি পুরো প্রভাবের কথা আমাদের এই প্রজন্মের উপরে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে যখন আমি দেখতে পারি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশে আজকে এই স্যাটেলাইট চ্যানেলের জন্য বা অপসংস্কৃতির জন্য আজকে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমার এই বিল গেটসের প্রযুক্তিকে ধিক্কার দিতে ইচ্ছা করে। মাননীয় স্পিকার, আজকে বিল গেটস শুধুমাত্র কম্পিউটারের ব্যবহারের উন্নতি করেছেন, প্রজন্মের মানবিক মূল্যবোধটা কিন্তু এর সাথে সম্পর্কিত নয়। এখন কম্পিউটার আবিষ্কার করেছেন তিনি, কিন্তু এটার ব্যবহার এবং অপব্যবহার দুটাই হতে পারে। এখন মাননীয় স্পিকার, আমি যদি এটার অপব্যবহার করি তা সেখানে কিন্তু কারো কিছু বলার নেই, কিন্তু সাহিত্য কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে কোনটি ব্যবহার এবং কোনটি অপব্যবহার। তাই সাহিত্য পড়ে আমি বুঝছি অবশ্যই এটি ব্যবহার করা উচিত, অপব্যবহার নয়। তাই এক্ষেত্রেও মাননীয় স্পিকার আবারও কিন্তু সেই সাহিত্যই ফিরে আসছে। মাননীয় স্পিকার, আজকে পুরো মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি প্রথমে বলে গিয়েছেন ওনার বক্তব্যে, পুরো বিশ্বকে উনি এনেছেন এই আজকের প্রস্তাবনার মধ্যে। মাননীয় স্পিকার, তাহলে ঠিক ওনার উদ্দেশ্যে একটি কথা বলতে হচ্ছে যে পুরো বিশ্বে কিন্তু শুধু উন্নত দেশ নেই, এখানে অনুন্নত দেশ রয়েছে, উন্নয়নশীল দেশ রয়েছে। তাই মাননীয় স্পিকার, আজকে বিল গেটসের এই যে তথ্য প্রযুক্তি এবং এই যে দামি দামি জিনিসপত্রগুলো, এগুলো কেনার মতো সামর্থ্য কিন্তু অনেক অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের নেই। সেক্ষেত্রে তারা কিভাবে বিল গেটসের এই তথ্য প্রযুক্তি নিয়ে তাদের জীবনকে উন্নত করবে, সেটা আমার আদৌ বোধগম্য হচ্ছে না। মাননীয় স্পিকার, উনি স্বীকার করে গিয়েছেন যে মাতৃভাষাতে উনি শুধুমাত্র ওনার আবিষ্কারগুলো সবার কাছে পৌঁছে দিয়েছেন, তাই উনি স্বীকার করে গিয়েছেন এবং এক্ষেত্রে উনি আমাদের সাথে একমত হচ্ছেন। তাই মাননীয় স্পিকার, কোনোভাবেই আজকে এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবার মতো যোগ্যতা রাখে না। অবশ্যই এই প্রজন্ম বিল গেটসের নয়, রবীন্দ্রনাথের। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবার যোগ্যতা রাখে কিনা সেটি আসবো আমরা আমাদের সবশেষে হানা ভোটের মাধ্যমে। তবে তার পূর্বে আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী তার কাছ থেকে বক্তব্য শুনবো। আমি আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রী চয়ন ইসলামকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় বিরোধী দলীয় নেত্রী বলে গেলেন আজ যে আমরা নাতাইকে আকাশে ওড়াতে চাচ্ছি ঘুড়িকে হাতে নিয়ে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর নতুন কোনো ধারা সৃষ্টি করতে পারেননি। তিনি দেখেছেন যে ছেলেমেয়েরা নাতাইকে হাতে নিয়ে ঘুড়িকে আকাশে ওড়ায়, কিন্তু বিল গেটস আজ এমন একটি প্রযুক্তির উদ্ভাবন করেছেন যার মাধ্যমে আমরা সত্যি আত্মবিশ্বাসী যে হ্যাঁ, আমরা ঘুড়িকে হাতে নিয়ে নাতাইকে আকাশে ওড়াবো। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য বলে গেলেন যে
সারাদিন নাকি রবীন্দ্রনাথকে প্রচার করা হয়। আসলে কি সারাদিন রবীন্দ্রনাথের নাটক, গান, গল্প প্রচার করা হয়, নাকি তার শুধুমাত্র জন্মদিবস এবং মৃত্যু দিবসে? এই জন্মদিবস যখন আসে, এই মৃত্যু দিবস যখন আসে, তখন রবীন্দ্রনাথ আমাদের মাঝে চিরভাস্বর হয়ে ওঠেন। আর এই জন্মদিবস আর মৃত্যু দিবস চলে যাওয়ার সাথে সাথে রবীন্দ্রনাথ আমাদের সাথে সঙ্গ ছেড়ে চলে যান। বিরোধী দলীয় বক্তা বলে গেলেন যে মাইক্রোসফটে আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথকেই প্রচার করছি। না, এই একক কৃতিত্ব আমরা রবীন্দ্রনাথকে দিতে পারি না, বরং আমরা চাই এই তরুণ প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ পৌঁছে যাক। কিন্তু যখনই আমরা এই রবীন্দ্রনাথকে পৌঁছে দিতে যাই আমাদের তরুণ প্রজন্মের ঘরে, তখনই তার আগেই বিল গেটস সেখানে গিয়ে উপস্থিত হন। তিনি শুধুমাত্র আমরা রবীন্দ্রনাথকেই কেন মাইক্রোসফটে ব্যবহার করছি? আমরা তো নজরুলকেও ব্যবহার করছি, আমরা তো শেক্সপিয়ারকে ব্যবহার করছি, আমরা বিশ্বের সমস্ত সাহিত্যিকদের ব্যবহার করছি, শুধুমাত্র রবীন্দ্রনাথকে নয়। তাই এই কৃতিত্ব শুধুমাত্র একা রবীন্দ্রনাথের হতে পারে না। মাননীয় বিরোধী দলীয় বক্তারা আরো বলে গেলেন যে জাতীয় সঙ্গীত যখন বোঝানো হয় তখন আমার হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে। হ্যাঁ, আমি একজন বিশ্ব নাগরিক, আবার একই সঙ্গে আমি একজন বাঙালি নাগরিকও। তাই বাঙালি হওয়ার দরুন রবীন্দ্রনাথের আমার জাতীয় আমার বাংলা গানটি শুনলে আমার মন হৃদয় উদ্বেলিত হয়। কিন্তু বোম্বে, ইউরোপ কিংবা আফ্রিকার কোন প্রজন্মের মনে হৃদয়ে উদ্বেলিত হয়ে ওঠে যখন তারা আমার সোনার বাংলা গানটি শোনে? তারা একটি সিডি ক্যাসেটের নাম বলে গেলেন, আমিও একটি সিডি ক্যাসেটের নাম বলছি, নতুন করে পাবো বলে। সেখানে রবীন্দ্রনাথের গানকে নতুনভাবে রূপায়িত করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে এই প্রজন্ম রবীন্দ্রনাথের গানকে ঠিক অমনভাবে আর শুনতে চাচ্ছে না। তাই তারা এই প্রজন্মের মতো করে এটিকে পরিবর্ধন করে এটিকে তাদের মতো করে নিতে চাইছে। এ থেকে যদিও এই প্রভাবটি নেতিবাচক, তারপরে বোঝা যায় যে এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ গ্রহণযোগ্য নন। বিরোধী দলীয় নেতা বলে গেলেন যে আইনস্টাইনের E=mc² সূত্রের মধ্যে আইনস্টাইন নাকি E=mc² সূত্রটি খুঁজে পান রবীন্দ্রনাথের প্রত্যেকটি সাহিত্যের পাতা লাইনে। আপনি কি প্রমাণ দেখাতে পারবেন যে রবীন্দ্রনাথের কোনো সাহিত্যের চরণ ব্যবহার করে যে E=mc²? আরেকটি কথা এখানে উল্লেখযোগ্য যে আইনস্টাইনের যেই কথাটি তিনি নিয়ে এসেছেন, আইনস্টাইন কি এই প্রজন্মের? আমাদের বক্তব্য তো এই প্রজন্ম, আমাদের আজকের বিষয় তো এই প্রজন্ম সম্পর্কে, বিগত প্রজন্ম সম্বন্ধে নয়। তারপর কাজী নজরুল ইসলামের কথা এনেছেন, অর্থাৎ তারা নিজেরাই স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথ একাই বিশ্বকে জয় করতে পারছে না। কাজী নজরুল ইসলামও অর্থাৎ অন্যান্য সাহিত্যিকরাও এর মধ্যে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভজন, আমি কি 20 সেকেন্ড সময় পেতে পারি? মাননীয় সংসদ নেতা, আপনাকে যদি সময় দেওয়া হয় তাহলে সংসদের স্পিকারকে নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হবে। তাই সংসদ নেতা হিসেবে আপনি আপনার বক্তব্য শেষ করুন। আমি একটি পয়েন্ট উত্থাপন করতে চাচ্ছিলাম যে ওনারা বললেন রবীন্দ্রনাথ কি সকল ক্ষেত্রে, অথচ রবীন্দ্রনাথের কথা থেকেই যদি আমরা রবীন্দ্রনাথকে বিশ্বাস করি তাহলে আমরা রবীন্দ্রনাথের কথাকে মানব। তিনি নিজেই ঐক্যতান কবিতায় বলে গেছেন, আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। তিনি নিজেই স্বীকার করেছেন যে তার কবিতা সর্বত্রগামী হতে পারেনি। সুতরাং তাদের সকল যুক্তি প্রমাণের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে এই প্রজন্ম শুধুমাত্র বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়, কখনোই নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, নিরন্তর শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ। আমরা একটা চমৎকার এবং স্নায়ু চাপের একটা বিতর্ক দেখলাম। আমরা দেখেছি ক্যামব্রিয়ান কলেজ সরকারি দল হয়ে তারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তারা বিরোধী দল হিসেবে এখানে উপস্থিত হয়েছে। তাদের মনের আশা, বাসনা, ভালোবাসা সব কিন্তু এক জায়গায়, কিন্তু তারা এক। সেটি হচ্ছে যে এই সারা বিশ্বের উন্নতি, দেশের উন্নতি, জাতির উন্নতি কিন্তু তারা চায়। কিন্তু সেই উন্নতির ক্ষেত্রে বিল গেটস অবদান রাখছে না রবীন্দ্রনাথ অবদান রাখছে? আবার যদি বলা হয় বিল গেটস এবং রবীন্দ্রনাথ উভয় মিলে অবদান রাখছে, এই দুটির সমাধান খুঁজতে গিয়ে কিন্তু তারা তর্কে জড়িয়ে পড়েছে। সরকারি দল তাদের প্রস্তাব উত্থাপন করার সাথে সাথে বলেছে যে বিল গেটস এবং কম্পিউটার এই দুটি একই সুতায় গাঁথা, যারা সারা পৃথিবীতে হই হই রই রই পড়ে গিয়েছে বিল গেটসকে নিয়ে। তারা বলেছে বিপণন, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সব কিছুকে কিন্তু বদলে দিচ্ছে আজকে বিল গেটসের বিভিন্ন রকম অবদান, বিভিন্ন রকম কার্যকর পদক্ষেপ। বিরোধী দল আবার তাদের বক্তব্য দিতে এসে বলছে যে বিল গেটস কিন্তু পৃথিবীর 1 নম্বর ধনী হয়ে থাকলেও কিন্তু কিছুদিন পরে তিনি 2 নম্বর হয়েছেন, আবার হয়তো পড়ে যেতে পারেন। কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ হিসেবে রয়ে গিয়েছেন, এবং সে কারণে আমরা বলবো যে রবীন্দ্রনাথের যে ফাউন্ডেশনটা তৈরি হয় সেটি কিন্তু বিল গেটসকে সৃষ্টি করেছে। বিল গেটস কোনোভাবে রবীন্দ্রনাথকে তারা সৃষ্টি করতে পারেনি। তারা মননশীলতা, সংগ্রামের প্রেরণার কথা বলেছে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখার মধ্যে দিয়ে, আত্মবিশ্বাস, আত্মপ্রেম, স্বদেশ প্রেম, সৃজনশীলতার বিভিন্ন কথা তারা বলেছে। তারা বলেছে যে দুটি বিষয়ে তারা তর্কে জড়িয়ে পড়েছে। বিরোধী দল থেকে যখন বলা হয়েছে যে ঘুড়ি কি নাটাই উড়াবে না নাটাই ঘুড়ি উড়াবে, সে প্রশ্নে সরকারি দল বলছে না, আমরা নাটাইকে উড়াতে পারবো যদি বিল গেটসকে আমরা সে সম্মান দিতে পারি বা বিল গেটসের সেরকম কার্যকর পদক্ষেপ আমরা নিতে পারি। আর বিরোধী দল বলছে না, নাটাই হাতে থাকবে, ঘুড়ি উড়বে। তো দেখা যাক সে সমস্যার সমাধান আজকের বিচারকরা কিভাবে দেয়।
তবে তার পূর্বে আমাদের নাটোর থেকে জাতীয় সংসদ সদস্যের মাননীয় সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে আমরা এবারে শুনবো তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য। আজকে আমি ইউথ পার্লামেন্টে ক্যামব্রিয়ান কলেজ ঢাকা সরকারি দল হিসেবে এবং বিরোধী দল হিসেবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটি দলের যে আমরা বক্তব্য শুনেছি সেই বক্তব্য অত্যন্ত যুক্তি নির্ভর ছিল। এবং এখন যেটি আসলেই দ্বন্দ্বের মধ্যে আমরা জড়িয়ে গেছি যে আমরা আসলে প্রজন্ম বলতে কি বুঝবো এবং সেই প্রজন্মের আমাদের ব্যাখ্যা কি হবে। আমরা কি বিল গেটসের প্রজন্ম নাকি রবীন্দ্রনাথের প্রজন্ম? আমি মনে করি যে বিষয়টিতে দুটো প্রজন্মের কথা এসছে। বর্তমান যে তথ্য এবং প্রযুক্তি নির্ভর প্রজন্ম তৈরি হয়েছে এবং আমরা যারা বলছি যে বিল গেটসের প্রজন্ম আজকের সারা বিশ্বকে আধুনিকভাবে আধুনিক বিশ্ব প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে তুলেছে, তার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে। যদি আমরা মনে করি যে এই বিল গেটস যিনি আর কি আন্ডার গ্রাজুয়েট ছিলেন, যিনি বিশ্বে কয়েকবার শীর্ষ ধনী হয়েছেন প্রায় যুবক বয়সে, যে কারণে আজকের আমাদের নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম এই সময়ের প্রজন্মরা বিল গেটসের দিকে ঝুঁকে যাচ্ছে। তবে আমাদের বিরোধী দল থেকে যে যুক্তি উত্থাপন করা হয়েছে সেটিও অবশ্যই যুক্তিপূর্ণ যে শুধু কি ধন সম্পদের জন্যই আমাদের এই প্রজন্ম লড়াই করবে? অবশ্যই নয়। কিন্তু আমি আবার সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রীর যখন পক্ষে যুক্তি আমি দেখি তখন আমাকে অবশ্যই স্বীকার করতে হয় যে বিল গেটস একজন শুধু বিল গেটস বা ধনবান একজন প্রযুক্তিবিদ নন, উনি শুধুমাত্র মাইক্রোসফটের প্রণেতা নন, উনি একজন কিন্তু গ্রেটার হিউম্যান বিং, কারণ উনি একজন মহামানব। যখন আমরা দেখি লক্ষ্য করে যে উনি ওনার পরিবারের জন্য মাত্র $10 মিলিয়ন শুধু রেখে গেছেন, আর বাকি বিলিয়ন ডলার কিন্তু উনি উনার মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্বের মানবতার সেবায় সারা বিশ্বের তথ্য প্রযুক্তির উন্নয়নে কিন্তু দান করেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখি যে বিল গেটসের মহানুভবতা, তখন কিন্তু সেই মহানুভবতার তৈরি হওয়ার পেছনে যে পটভূমি সেখানে কিন্তু আবার রবীন্দ্রনাথকে আমরা বাদ দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই তরুণ প্রজন্ম অবশ্যই শুধু কম্পিউটার নির্ভর হবে না, অবশ্যই শুধু নেটওয়ার্কিং এ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শুধু গেমসের নামগুলোই জানবে না, পাশাপাশি গীতাঞ্জলি থেকে তারা যেন পড়তে পারে। আজকের এই প্রাণবন্ত বিতর্ক আমরা উপভোগ করেছি এবং সরকারি দল এবং বিরোধী দলের যে যুক্তিপূর্ণ আলোচনা, আমরা আশা করব আগামী দিনে আমাদের এই তরুণ প্রজন্ম যারা যুক্তি নির্ভর হতে শিখেছে এবং সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম তথা সারা বিশ্বকে বাংলাদেশের এই তরুণ প্রজন্ম ভবিষ্যতের নেতৃত্ব দেবে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সর্বকনিষ্ঠ সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলককে। তিনি এখানেও কিন্তু একটা রাজনীতির খেলা খেলেছেন। তিনি রবীন্দ্রনাথ এবং বিল গেটসের মধ্যেই উভয়কে কিন্তু এখানে জয়যুক্ত করেছেন এবং দুজনেরই এই সৃষ্টির জন্য, দেশের জন্য, মানুষের জন্য, বিশ্বের জন্য তাদের অবদানের কথা তিনি বলেছেন। তবে এটি ঠিক, আমরা যখন আমাদের বাংলা দেশের জাতীয় সঙ্গীত শুনি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অথবা আমরা যদি আমাদের কোনো দেশাত্মবোধক গান শুনি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মন মাঝি তোর বৈঠানের আমি আর বাইতে পারলাম না, ঠিক তখন কিন্তু আমাদের রবীন্দ্রনাথের কথাগুলো বা রবীন্দ্রনাথের মতো যে সাহিত্যিক রয়েছে তাদের কথাগুলো আমাদের মনে আসে। একই সাথে আমরা যদি এই রবীন্দ্রনাথ বা আমাদের কবি নজরুল এদের কথাগুলো বলি, তাদের যে বিষয়গুলো সম্প্রচার করছে, তাদের বিষয়গুলো যেগুলি লেখা হচ্ছে কম্পিউটার প্রযুক্তিতে, সেগুলি লিপিবদ্ধ করা হচ্ছে, ঠিক তখন কিন্তু আমাদের বিল গেটসের কথা মনে আসে। সুতরাং আমরা মনে করি যেটি সেটি হচ্ছে এই অবস্থান থেকে আমরা মনে করি এই প্রজন্ম বিল গেটস রবীন্দ্রনাথ উভয়ের। তবে বিচারকরা একটা ছোট্ট সমাধান দিয়েছে, যে সমাধানটা হচ্ছে ফলাফল। সেই রায়ের আলোকে আমরা হানা ভোটের মাধ্যমে আজকের জাতীয় সংসদের এই প্রস্তাবটি কি পাশ হয়েছে কি পাশ হয়নি সেটি আমরা জানব। যে প্রস্তাবটি ছিল এই প্রজন্ম বিল গেটসের, রবীন্দ্রনাথের নয়। এই প্রস্তাবের পক্ষে যারা আছে তারা হ্যাঁ বলুন, যারা পক্ষে আছে হ্যাঁ বলুন, যারা পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, তারা না বলুন, তারা না বলুন। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর রায় অর্থাৎ কণ্ঠ ভোটে আজকের এই ছায়া পার্লামেন্টে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, এবং সে কারণেই আমরা বিরোধী দল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে জয়ী বলে ঘোষণা করছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই তারুণ্যের সংসদ ক্ষেত্র বিএসবি ক্যামব্রিয়ান ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি। বিশ্বাস মেলে অনেক কিছু, তর্কে বহুদূর, যুক্তির আলোতে জীবনের ভালোতে নতুন প্রজন্ম তুলবে সুর। আমাদের মূল মন্ত্র চাই সবকিছুতেই গণতন্ত্র।